পড়াশোনা ভালো হওয়াটাই কি মানুষের উদ্দেশ্য? কারণ আমি পড়াশোনায় ভালো ছিলাম না, সেই জন্য কোথাও গিয়ে সবার দিক থেকে কোণঠাসা আমিই থাকতাম। আমি মৃত্যুটা এত কাছ থেকে দেখেছিলাম বলে আমি মৃত্যু ভয় পেয়ে গিয়েছিলাম। তো সেই জন্য আমার ছোটোবেলাটা খুব একটা ভালো অভিজ্ঞতা কোনো দিক থেকেই ছিল না। আমি মা হয়েছি এটা আমার মা বাবাও বিশ্বাস করতে পারে না। সস্তার পাঠক, তারপরে কোভিড প্রোডাক্ট, এসব কথা আমি শুনেছি। পড়ার থেকে বেরিয়ে বা স্কুল থেকে বেরিয়ে ওই দেখা হলো এক ঝলক, ওটাই না, প্রত্যাখ্যান পাইনি, কিন্তু মানে কেউ কেউ হয়তো সেটা হয়েছে আমার থেকে। ছেলের পটি হলো মানে সেই দিন মানে খুব মন ভালো। নমস্কার, আরো একটা নতুন এপিসোডে প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে যে অপরাজিতার গল্প আপনাদেরকে শোনাবো, সে গল্প নয়তো রূপকথা, জীবনের পাতা থেকে একদম সত্যি লড়াইয়ের গল্প আজ আপনাদের শোনাবো। সরভাজা এবং মাটির পুতুলের শহরে আর একটা নাম গর্বিত করেছে সবাইকে, সে হলো ওয়ান অ্যান্ড অনলি পারমিতা ওরফে পারমিতার কবিতা। লক্ষ নারীর হৃদয়ের ভাষা তার কবিতায়, তার কথায়, তারা অনুপ্রাণিত হয় তার ভাষায়, তার ছন্দে, তার কথায়। আপনারা ঠিকই বুঝেছেন, আজকে আমরা এসে গেছি পারমিতার কবিতার কাছে, তার কাছে তার জীবনের সংগ্রাম, লড়াই এবং তার উত্তরণের গল্প আমরা শুনবো। সো ওয়েলকাম করছি পারমিতা প্রামাণিক ওরফে পারমিতার কবিতাকে। ডি র্যাডিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট এবং তৃতীয় পক্ষ পারমিতাকে জানায় অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। পারমিতা, তোমাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনাদের আমার অসংখ্য ধন্যবাদ যে এত দূর থেকে আপনারা আমার কাছে এসেছেন আর এত ভালো ভালো কথা আমার জন্য আপনি বললেন। সাথে দিয়ে আপনি বললেন যে আমি ভাবছি যে আমি এগুলোর যোগ্য কি না, আমি কি উত্তরণের গল্প তৈরি করেছি বা আমার লাইফের যে গল্পগুলো সেগুলো নারীদের কতটা পরিবর্তন এনেছে, নারী সমাজকে কতটা পরিবর্তন এনেছে আমি সত্যি জানি না, তবে সেই চেষ্টাটা আমি চালিয়ে যাচ্ছি। আসলে শেখার, দেখার তো শেষ নেই, সেই চেষ্টাটা চলছে। আমি সেই আপ টু দ্য এখনও পৌঁছাতে পারিনি, আমি এখানেই আছি। তো এখান থেকেই আমার জার্নিটা আপনাদেরকে আমি শেয়ার করব। আর অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার বাড়ি অবধি আসার জন্য, আমার কাছে পৌঁছানোর জন্য। এটা আমার কাছে অনেক বড় পাওনা। সত্যি বলতে কি, প্রদীপ জানে না যে সে কতটা জায়গা জুড়ে তার আলো ছড়ায়, সেরকমই পারমিতাও জানে না যে ওর দীপ্তি ঠিক কতটা প্রসারিত। ও ভীষণই ডাউন টু আর্থ, আমরা সবাই জানি। সুতরাং ওকে নতুন করে আমরা বলতেই পারবো না, শেখাতেও পারবো না যে না তুমি এটা। সো ঠিকই, আর আর থাক, এটা এখানেই আমরা মানে থামিয়ে দিই, এইটা চলতেই থাকবে। প্রথমেই যেটা আমাদের জানার ইচ্ছে, মানে তুমি ছোটবেলাতে খুব শান্ত শিষ্ট এবং আমরা শুনেছি ভীষণ মানে একটু ভাবুক প্রকৃতির ছিলে। তখন থেকেই কি কবিতা তোমার ভেতরে আসতো? ছোটোবেলা থেকে ভাবুক প্রকৃতি বলতে আমি আর 5টা ছেলেমেয়ের মতনই খেলা করতাম, এপাড়া ওপাড়া দৌড়াদৌড়ি করে খেলতাম। ইভেন এরকম হয়েছে কুল গাছ থেকে কুল পেরে, জামরুল গাছ থেকে জাম পেরে খেয়েছি আমি। সেই রকম ছুটোছুটি করতে গিয়ে ধপাস করে পড়ে গিয়েছি, হাত পা ছড়ে গিয়েছে, স্কুল থেকে মাকে ফোন করেছে, মা গিয়েছে উটোপাটা করে, এরকম দুরন্তও আমি ছিলাম। তারপরে হয়তো আস্তে আস্তে একটুখানি গাম্ভীর্য চলে এসেছে। আসলে কি বলুন তো, আমি না সমস্ত ব্যাপারটাকে খুব অবজার্ভ করি আর খুব মনে রাখি। আমি সবার সাথে খুব ভালো করে মিশি, তো সেই জন্য আমার জানি না কেন আমি চাই যে আর 5টা মানুষ যাদের সাথে আমি ভালো করে মিশছি তারাও আমার সাথে ভালো করে কথা বলুক। তাদের থেকে একটু খারাপ লাগলে সেটা মেনে নিতে একটু কষ্ট হয়, যেটা জানি যে আমার পক্ষে সেটা এরকম মেন্টালিটির মানুষ হওয়া খুব কঠিন। কারণ এত আবেগ যার রয়েছে, আমি মনে করি আমার সব আবেগই রয়েছে, হাসি, কান্না, রাগ, আনন্দ, সব এক্সপ্রেশনগুলো আমার বেশি একটু। জানি না আপনি সাথীদি, আমি পারমিতা, আরও যারা এক্সেট্রা রয়েছে, প্রত্যেকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মানুষ, তো আমিও একটা ইন্ডিভিজুয়াল মানুষ। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি বড় হয়েছি, আমাকে কেউ পরিবর্তন করতে পারবে না। সুতরাং এই জিনিসগুলো আমার মধ্যে রয়েছে।
তো সেই জন্য কি হয়, অবজারভেশনটা একটু বেশি করতাম, মানুষ কি বলছে, কি বলতে চাইছেন, অনেক কিছু শিখতাম। ওইগুলো হতে হতে নিজেকে একটু গম্ভীর করে নেওয়া হয়েছে, যে হাসি আনন্দ তার জায়গায়, দুঃখটা এক জায়গায়, তারপরে পরিবারকে সময় দেওয়াটা এক জায়গায়, সব কিছুরই আলাদা আলাদা টাইম রয়েছে। সুতরাং কোনো কিছু নিয়ে একদম খুব উচ্ছৃঙ্খল লাইফ আমি কখনো চাইনি, সেটা আমার জীবনেও আসতে দিইনি। তো সেই জন্য ছোটো থেকে একটুখানি বাড়ির লোকও বলে একটু রেসপন্সিবল বেশি আমি, তাদের ব্যাপারেও, মা বাবা যারা রয়েছেন পরিবারে সবার ব্যাপারে, সেটা ছোটোর থেকেই তৈরি হয়েছে। সেই জন্যই আস্তে আস্তে একটু গম্ভীর হয়ে যাওয়া। আর ছোটোবেলা থেকে কবিতা যতটা না বলতাম, লিখতে পছন্দ করতাম। মানে প্রথম কোন কবিতা লিখেছিল মনে আছে? আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে কবিতা লিখব বলে মনে ছিল অনেক আশা, লেখা তো হলো না, না পেলাম ভাষা। এই কথাটা ছোটবেলা থেকে আমার মাথায় ঢুকেছিল। তো জানি না, আমি এটা ওটা দিয়ে লিখতাম, সেভাবে হয়তো মিনিংফুল ছিল না, ছোট ছিলাম যেহেতু। লিখতে ভালো লাগতো, কথা বলতেও ভালো লাগতো। আমি 3-4 পাতা রচনা ক্লাসে ডিকটেট করতাম। আমার টিচারের খুব শুনতে ভালো লাগতো যে না তুমি এটা পড়ো, আমাকে এসে, মানে যখন ছোট ছিলে তখন থেকে ব্যাপারটা সুপ্ত ছিল। এক্স্যাক্টলি, ওটা বেরোতে পারেনি, তো উনি আমাকে বলতেন পড়ো। তারপরে হচ্ছে ক্লাসে গল্প বলার জন্য হলে পারমিতা গল্প বলো, এই জিনিসগুলো ছিল। বাড়ির ছোট মেয়ে, খুব আদুরে, সেখানে প্যাম্পার কে বেশি করতেন, মা না বাবা? হ্যাঁ, প্রচণ্ড আদরের, সেই কোল পচা মেয়ে বলে না, এরকম টাইপের। বাবা মা দুজনের থেকেই সমানভাবে পেয়েছি। বাবা যেহেতু চাকরি করতেন, বাইরে বাইরেই থাকতেন, বাইরে মানে অফিসে আর কি, তো সবসময় মাকে পেয়েছি একদম। মা খুব বেশি, মানে মার সাথে অ্যাটাচমেন্টটা একটু বেশি, আর বাবার সাথে তো রয়েছেই। বাবা মেয়ের আলাদাই একটা কানেকশন, সেটা এখন বিয়ের পর বুঝতে পারি। মায়ের সাথে তো ছোটোবেলা থেকেই চলছে। ছোটোবেলার এই গণ্ডি ছাড়িয়ে আমরা ধীরে ধীরে বড় হই, তারপরে এই ট্রান্সফরমেশনটা কীরকমে হলো? যখন থেকে ধরো তুমি 6 বছর গান শিখলে, তারপরে সেখান থেকে ধীরে ধীরে বাচিক শিল্পী অ্যান্ড তোমার কবিতা, কথা বলা, গল্প বলা, এই জগতে প্রবেশ করলে, সেই ট্রান্সফরমেশনটা কীরকম ছিল? অ্যাকচুয়ালি বলতে গেলে মানে আমি আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর 2টো স্কুলে, বেসরকারি স্কুলে আমি পড়াতাম। তো সেখানে স্টুডেন্টদের পড়াতে পড়াতে এরকম হয়ে গেল যে আমার কথা বলার ইয়েটা একটু বেড়ে গেল। মানে তারপর সেখানে টিচার্স পেরেন্টস মিটিংস যেগুলো হতো সেগুলো অ্যাটেন্ড করতাম। তো দেখতাম যে কথা বলার পরিবর্তন আসছে। এরকম হতে হতে তো আমি যে প্রথম স্কুলটায় জব করতাম, ওখানে না উইকলি কিছু কালচারাল প্রোগ্রাম হতো। তো ওখানে একজন স্যার ছিলেন, আমাদের সেক্রেটারি স্যার। তো উনি না আমার এই কবিতার জন্য উনি হচ্ছে মেন আর কি, একদম এটাই বলা যায়। কারণ উনি আমাকে এই ব্যাপারটা থেকে বের করেছিলেন যে না, ভালো হচ্ছে, কথা বলো তো সুন্দর, তুমি কবিতা বলা শুরু করো। তো তারপর থেকেই আমি ওই উইকলি যে প্রোগ্রামগুলো হতো ওখানে আমি পার্টিসিপেট করতাম। তো উনি আমাকে খুব বলতেন যে খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। তারপর থেকেই আর কি এই জিনিসটাকে, আর কি বলুন তো, আমি আবৃত্তি ঠিক করি না। আবৃত্তি ঠিক সেই ব্যাপারটা ভালো করে শিখতে হয়, সেই ইয়েটা এই বয়সে এসে আর হয় না। তখন আমি কত 23-24 এজ হয়ে গেল, তখন আমার মনে হয় আবৃত্তি শিখতে হয় একটু ছোটোর থেকেই। সেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি কিন্তু আবৃত্তি শিখতেও গিয়েছিলাম, কিন্তু সেই যে ধরনটা, আমার কেন জানি মনে হলো আমি মানুষের সাথে নর্মাল কথা বলবো, সেটাই আমার ভালো লাগে। এই যে রচনা বলি না, রচনার মধ্যে কিন্তু একটা নর্মাল একটা মানুষের সাথে যেমন কথা হয় সেইভাবেই রচনা বলা হয়, ইন্টারাকশানটা হয়। আমার দ্বারা আবৃত্তিটা ঠিক হবে না। মানে এরকম হয়েছে, আমি আবৃত্তি যেদিন শিখতে গেছি তার 2 দিন পরই আমাকে কম্পিটিশনে নাম দিয়ে দেওয়া হয়েছে, কারণ আমি ভালো করছি। কিন্তু সেটা করলে আমার সত্তাটা হারিয়ে যাবে, কারণ আমি গল্প করতে ভালোবাসি, গল্প শোনাতে, এই মানুষের কথা বলতে। সেই জন্য আমি আবৃত্তিটা কন্টিনিউ করিনি। আমি যেটা করেছি নিজের থেকে, এটা কোনো শেখা না, এটা নিজের থেকেই হয়েছে। এইভাবেই আমার একটা উত্থান বলতে পারেন। আচ্ছা, এই ছোটবেলাতে আমাদের না বহু ভালো না লাগা অনেক কিছু থেকে যায়,
তার মধ্যে কিছু ভালো না লাগা থাকে যেগুলো সারা জীবনেও কিন্তু আমরা ভুলতে পারি না। এরকম ভালো না লাগাগুলো কি কি ছিল? প্রথমত আমি প্রথম দিকে পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না। সেটা হচ্ছে 9-10 পর্যন্ত, মাধ্যমিকেও খুব একটা ভালো রেজাল্ট আমার হয়নি। তো আমি যেটা লক্ষ্য করলাম যে খুব খারাপ ছিলাম না, আমি মিডিয়াকার স্টুডেন্ট ছিলাম। তো আমি দেখতাম, মানে এটা টিচারদেরকে বলা হবে কি না আমি জানি না, মানে তারা যেন আমাকে ক্ষমা করে দেয়, আমি কিছু কথা বলবো, সেটা আমার সাথে হয়েছে পার্সোনালি। তো আমার মনে হয় মিডিয়াকার আর যারা লাস্ট বেঞ্চের তাদের সাথে টিচাররা ঠিকমতো ইন্টারাকশন করে না, কিন্তু ওই যে লাস্ট বেঞ্চার সেও কিন্তু লাইফে স্ট্যান্ড করতে পারে। হ্যাঁ, আমি হয়তো অত বড় সড়ো চাকরি করি না, কিন্তু আমার পরিচিত অনেকেই আছে যারা একদম লাস্ট বেঞ্চার, তারা কিন্তু এখন ভালো জায়গায় রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাদের সাথে টিচারদের যে ইন্টারাকশন সেটা একেবারেই আমার ভালো লাগতো। ওই যে আমি অবজার্ভ করতাম ভালো করে, টিচাররা আমার সাথেও হয়তো সেইভাবে করেননি যে পড়াশোনা, দেখুন সবার তো সব দিকে হয় না। এবার ব্যাপারটা হচ্ছে আজকে আমি যেটা ফিল করছি সেটা হয়তো অনেক ছোটোবেলায় সেটা ফিল করা উচিত ছিল, বয়সে বয়সে হচ্ছে, হয়তো সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি পড়াশোনাটা লাইফে কতটা হবে। তো সেই জায়গাটা আমাকে কিন্তু আমার টিচারের থেকে আমি পাইনি, আমার স্কুল টিচারদের থেকে, ইভেন আমার হোম টিউটারের থেকেও পাইনি। একমাত্র মা বাবা তারাই আমাকে গাইড করেছে। কিন্তু সবসময় মা বাবা যেহেতু সবসময় থাকে না, মা বাবার কথা সবসময় আমাদের মগজে যায় না, এইখানে যাই না। এইটার জন্য আমাদের একটু গাইডেন্স দরকার হয়, যেটা বাইরে থেকে দেয়া হয়। তো আমি সেটা পাইনি, সেই আক্ষেপটা আমার রয়ে গেছে। কারণ একটা পড়াশোনা ভালো হওয়াটাই কি মানুষের উদ্দেশ্য? তাকে ওইভাবেই আইডেন্টিফাই করা যাবে, সে সেইভাবেই কি তৈরি হবে? মানে তার আর কোনো নেই। আমাদের মানে দেশে এখনো হয় না, কিন্তু বিদেশে কি হয়, ওখানে না মানে ছোট থেকেই তার কোনটা জায়গায় সে ভালো স্ট্রং সেটা কিন্তু ওদের মানে নির্ণয় করা হয় ছোটবেলাতেই, যেটা আমাদের হয় না। যার জন্য আমরা পড়াশুনো ছাড়া স্কুলে অন্য কিছুতে ভালো হলেও সে ভালো মেয়ে নয়। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, ওই এক্সট্রা ক্যারিকুলাম যদি আমাদের পাঠ্য বইয়ের সাথে যুক্ত হয়ে যায় না, তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। যে ম্যাথসে কম নাম্বার পেলো সে দেখা গেল গানে গিয়ে বা আপনার এনসিসিতে গিয়ে বা কিছুতে গিয়ে, ওগুলোতে গিয়ে ভালো হাইলাইটেড হলো। যে গৃহশিক্ষক প্রসঙ্গে যেটা এলো, যে আমরা শুনেছি যে তোমার ছোটবেলার গৃহশিক্ষক সংক্রান্ত অভিজ্ঞতাটা খুব একটা সুখকর ছিল না। সেখানে তোমাকে শারীরিক এবং মানসিকভাবে কোথাও না কোথাও একটুভাবেও আঘাতপ্রাপ্ত হতে হয়েছিল। তো সেটা কতটা সত্যি? ওই যে আগেই বললাম যে আমাদেরকে দেখা হয় আমরা কতটা পড়াশোনায় ভালো ছোটোবেলা থেকে, ওইভাবেই আমাদের আইডেন্টিফাই করা হয় যে না এ ভালো, পড়াশোনায় ভালো তো এ ভালো, তাছাড়া এর কোনো এক্সিস্টেন্স নেই। এরকম একটা আমরা ছোটোবেলায় কাটিয়েছি, আমি যেটা কাটিয়েছি। তো সেই জন্য আমার ছোটোবেলাটা খুব একটা ভালো অভিজ্ঞতা কোনো দিক থেকেই ছিল না, কারণ আমি পড়াশোনায় ভালো ছিলাম না। সেই জন্য কোথাও গিয়ে সবার দিক থেকে কোণঠাসা আমিই থাকতাম। তো অ্যাজ ইউজুয়াল গৃহশিক্ষকের থেকেও সেটাই হয়েছিল। তিনি আমাকে কোনোদিন ভালো করে কিছু বোঝাননি, যেটা স্কুলেও হয়েছিল সেটা বাড়িতেও হয়েছে। এটা আমি অনেক ইন্টারভিউতে বলেছি। ওনার বয়স হয়েছে, হয়তো খারাপ লাগবে, তাই বেশি কিছু না বলাই ভালো। উনি যদি আমাকে মেন্টালি একটু সাপোর্ট করতেন, ইভেন যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট তাদের সাথে টিচারদের একটু ভালো ইন্টারাকশন হওয়া উচিত, তাহলে তারা অনেক বেশি মানসিকভাবে ভালো হতে পারে। কারণ আজকে যে আমার মানসিক যে প্রবলেমগুলো আমি পরে হয়েছে আমার, সেটা হচ্ছে মানে আগে যেটা হয়েছে, তো সেগুলো কোথাও গিয়ে বিন্দু 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 হতে হতেই তো সিন্ধু হয়। হ্যাঁ, তো ওই মন খারাপগুলোও তার সাথে যুক্ত হতে হতে ওটা বড় আকার হয়ে যায়। আমি চাই না, যেহেতু আমি মানুষের মন নিয়ে কাজ করি, তো আমি চাই না মানুষকে আঘাত করা হোক। কেউ কোনো দিক থেকে কমা হতেই পারে, সেটা তার পরিচয় নয়। সে হয়তো অন্য দিক থেকে অনেক ভালো হতে পারে, তার মনটা খুব ভালো, সে সবাইকে নিয়ে থাকতে পছন্দ করে, অন্যান্য যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলোতে সে পারদর্শী, তাকে সেই সময়টা দেওয়া হোক।
আগেই জাজমেন্ট করাটা উচিত নয়, এতটাও আমরা মানুষকে নিয়ে হতে পারি না। ইভেন প্রত্যেক ছোট বাচ্চাদের ক্ষেত্রেও মা বাবারা তাদের উপর যে চাপ দেন, মানে এত দরকারই নেই। 7-8টা স্টুডেন্ট আমি দেখি তো, আমার পাশের বাড়ি একটা বাচ্চা আছে, সাঁতার, তবলা, গান, আবৃত্তি, কি দরকার? মানে একটা ইংরেজিতে কথা আছে কিন্তু, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। সো সব কিছু শেখাতে গেলে কিন্তু কিছুই আর শেখা হয়ে ওঠে না। এই ক্ষেত্রে মানে আমরা শুনেছি, মেবি আমরা ভুলও হতে পারি, যে আমরা ছোটোবেলায় দেখেছি টিচাররা কান মুলে দিতেন, এ করতেন, দ্যাট ইজ ন্যাচারাল। হ্যাঁ, এবং শুধু তাই নয়, মানে সত্যি কথা বলবো, কান মুলে দেওয়ার ভেতরে একটা কিন্তু সায়েন্টিফিক খুব ভালো রিজন আছে। মানে কান মুলে দিলে মানে আমাদের ব্রেন না অ্যাক্টিভ হয়, মানে বছর আমরা যত বয়স বাড়ে আমরা বলি নিজের কান নিজেই মুলবেন, তাতে ভালো, আরও ব্রেন ভালো থাকে তাতে। মানে এই জন্য টিচাররা ছোট, মানে আমরা দেখেছি আগেকার দিনে কান মুলে দিতেন। কান মোলা, তার কারণ কিন্তু এটা। হ্যাঁ, কিন্তু এবার কথা হচ্ছে সেই অবধি হলে কিন্তু ঠিকই ছিল, কিন্তু সেখানে আমরা শুনেছি তোমার গৃহশিক্ষক সেখানে তোমার পায়ে পেনের নিপ ফুটিয়ে দিতেন, এই করতেন। আই থিঙ্ক দ্যাট ওয়াজ রং। আদৌ ছিল না, ভালো ছিল না। তোমার তো নিশ্চয়ই খুব লাগতো। হ্যাঁ, প্রচণ্ড লাগতো। কিন্তু এবার আমরা ছোটোবেলায় কি হতো, বলতাম না ভয়ে বাড়িতে, এই জিনিসগুলো। হ্যাঁ, অবশ্যই লাগতো তো বটেই, কিন্তু এইটা তো একটা ওয়ে নয় না মানুষকে শেখানোর, বাচ্চাকে। কোনো কোনো সময় জায়গাটা দিয়ে একটুখানি রক্ত বেরিয়ে যেত। আচ্ছা, তাতে মানে ওই সময় তুমি নিশ্চয়ই কাঁদতে? না, ওখানে আমি কাঁদতাম না। ওকে, কারণ আমার কাঁদলে তো ব্যাপারটা হয়ে যেত না, কাঁদলে তো সব বেরিয়ে গেল, ওই যে মনের ভেতর সুপ্ত অবস্থায় রইল, ওইটাই। সত্যিই তাই, মানে এই খারাপ লাগাগুলো কিন্তু কখনোই যায় না, একদম। এরপরে ধীরে ধীরে বড় হলে এবার ঠাকুমার সঙ্গে কি খুব মানে জড়িত, মানে মানসিকভাবে তুমি খুব রিলেটেড ছিলে, খুব ভালোবাসতে? হ্যাঁ, খুবই ভালোবাসতাম, কারণ ঠাকুমা আমাদের সাথে থাকতেন। আমার বাবারা হচ্ছে 4 ভাই। এবার আমার মানে বাবাকে নিয়ে আমার 3টে কাকু, মানে মা অন্ত প্রাণ ওরা, সেইটা হয়তো আমরাও পেয়েছি। মানে সবাই তো মা সন্তানের মধ্যে তো রয়েছে, কিন্তু এই যে বড় হয়ে যাওয়ার পরেও যে ঠাকুমাকে আমার কাকুরা এত ভালোবাসতেন, সব সময় দেখতাম। বাবা এরকমও হয়েছে, তোকে খেতে হবে না, ওটা ঠাকুমার জন্য। এটা না লাস্টে হয়েছিল যখন আমার ঠাকুমা মারা গেলেন, তার 2 সপ্তাহ আগে আমাকে দই দিয়েছিল একটুখানি, দইটা ছিল এবার আমারও খাওয়া দরকার, ওদিকে ঠাকুমার না খেলে রাগ হয়ে যাচ্ছে, বয়স হলে যেটা হয়। কিন্তু বাবা আমার থেকে নিয়ে গিয়ে বাবা এই ঠাকুমাকে দিয়েছেন। মানে এই জিনিসটা, এই যে ভালোবাসা, মেয়েকে তো পরেও দেয়া যাবে, তার তো বয়স হয়েছে না। তোমার মানে প্রথম দেখা মৃত্যু বোধহয় ঠাকুমার মৃত্যুই, যেটা তোমাকে খুব নাড়া দিয়েছিল। এবং ইভেন তোমার মানে তোমাকে এতটাই হয়েছিল, তোমাকে আঘাত দিয়েছিল যে তোমাকে ডক্টর পর্যন্ত দেখাতে হয়েছিল। ওকে, মানে আমি মৃত্যুটা এত কাছ থেকে দেখেছিলাম বলে আমি মৃত্যু ভয় পেয়ে গিয়েছিলাম, যে এরকম হচ্ছে। প্রতিদিন স্বপ্ন দেখছি ঠাকুমা মারা যাওয়ার পর, কোনোদিন আমার বাবার সাথে এরকম মিস অ্যাপ হচ্ছে, কোনোদিন মা, কোনোদিন আমি নিজেই। এই জিনিসগুলো হতে হতে না মানে একটা ট্রমাটাইজড হয়ে গেছিলাম। খুব ভীষণ বাজে অভিজ্ঞতা যদি কিছু থেকে থাকে, ওই ডিপ্রেশন, ওই টাইমটাই। কারণ আমি 2-3 মাস কিন্তু ঘুমাইনি, রাতে আমি ঘুমাতাম না, ইভেন দুপুরেও আমি ঘুমাতে পারিনি। আচ্ছা, ঘুমাতাম ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমার ঘুম ভেঙে যেত, মনে হতো আমি অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি। মা, কেন? আমি ঘুমিয়ে পড়েছিলাম। মানে ঘুমটা আমার একদম ইয়ে হয়ে গেছিল। খুব বাজে, খুবই বাজে একটা অভিজ্ঞতা সেই সময় আমার ছিল। আমি জানতাম না তারপরে কি হবে। ওই 2 বছর আমার খুবই খারাপ গেছিল। সেই সময় তোমাকে মানে সাইকিয়াট্রিস্টের কোনো হেল্প নিতে হয়েছিল নিশ্চয়ই। আসলে মানে আমাদের সমাজে বা সংসারে না একটা ধারণা আছে, সাইকিয়াট্রিস্ট মানেই সে পাগল, মানে তার কাছে যেতে হবে মানেই সে পাগল। কিন্তু তা নয়, মানুষের মন দুর্বল হলেও
তার যে সাইকিয়াট্রিস্টের একটা হেল্প দরকার হতে পারে, এইটা বোধহয় মানুষের জানা নেই। সত্যিই তাই। মানে সেই ক্ষেত্রে তুমি তোমার মানে যারা ফ্যান বলো বা মানুষ বলো, তাদেরকে এই বার্তাটা দিতেই পারো যে হ্যাঁ, মানে শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতার মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই অসুস্থতা। এবার কোনো জিনিস আমি যদি পুষে রেখে দিই তার আউটকামটা তো খারাপ হবেই। একটা কঠিন ব্যাধি যদি আমার ক্যান্সারের চিকিৎসা আমি দীর্ঘদিন ধরে না করি, সেটা কিভাবে বেরোবে বলুন তো? তাহলে খুব বাজেভাবে সেটা শেষ হবে। কিংবা সুগার, যেটা সাইলেন্ট কিলার, আমরা বুঝতেই পারছি না আমার আছে কি নেই, হঠাৎ করে দেখা গেলো টেস্ট করে বেরোলো, তার চিকিৎসা তো দরকার। তেমনি মনের রোগ হয়েছে মানে আমি সেটাকে চেপে না না দেখানোটা ঠিক হবে না, কি বলবে লোকে, মানে এটা কিন্তু ভীষণই মানে ভুল, একদমই ভুল, ভীষণ ভুল। হ্যাঁ, কারণ আপনি ওখানে গেলে আরও আর 5টা লোককে দেখবেন, তার সাথে আপনার কথা যখন হবে না তখন মনে হবে না ও তো আমার থেকে আরও কঠিন পরিস্থিতিতে রয়েছে, আমি তো অনেক ভালো রয়েছি, আমি তো ওই সময় সত্যি ভালো আছি, কিছুই হয়নি, শুধু একটা ভয় পেয়ে গিয়েছিলাম। এবার বাড়ি সবসময় বলি না, মা বাবা তো ভালোবাসবেই, মা বাবা তো এইখানটায়, এবার এইখানটা থেকে তো বেরোচ্ছে না জিনিসটা। তো তারপরে এর থেকে তুমি বেরোলে কি করে? আপনার থেকেই আমি সেদিনকে আপনার সাথে কথা বলতে গিয়ে আমি বুঝেছি যে যেটা খুব ভালো লাগে সেটা করলে ওই ডোপামিন থেকে ভালো হরমোনটা খরিত হয়। তো যেটা আমার খুব ভালো লাগতো আমি সেটাই করতাম, গান শুনতাম, আবৃত্তি, গল্প, এগুলো আমি খুব শুনতাম। শুনতে শুনতে আমি আস্তে আস্তে ওটা থেকে ওভারকাম করেছি। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাজই পারে একমাত্র সমস্ত কিছু থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে। একটা খারাপ পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে যেতে পারেন কাজের মাধ্যমে। আমি সেই কাজটা একটু দেরি হয়েছিল, 2 বছর আমি করতে পারিনি, কিন্তু তারপর যখন আমি বুঝলাম যে না এইভাবে তো হয় না, এভাবে কোনোভাবেই চলা যায় না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় ওই যে ইয়াংদের যে বার্তাটা আমি দিতে বললেন আপনি, যে শরীর খারাপের মতো মনেরও শরীর খারাপ হয়, আর 5টা মানুষের সাথে কথা বলুন, বাইরে বেরোন, নিজের কাজ করুন, এটা কিচ্ছু না। আমরা ভয় পাই যে আমাদের কিছু একটা হয়ে যাবে, কিচ্ছু হবে না, এটা খুব একটা ন্যাচারাল ব্যাপার। আজকে আমি 30-এর গোড়ায় রয়েছি, 30-এর মধ্যে রয়েছি, তো এই বয়সে এসে আমি মনে করি যে এই ডিপ্রেশন এগুলো কিচ্ছু না, লাইফে আরও অনেক কিছু হবে, সংসার, কেরিয়ার, এইগুলো যে দেবে পিনটা, সেখানে এগুলো কিচ্ছু না। সাধারণত আমরা যখন বড় হতে শুরু করি তখন প্রত্যেকের কিন্তু একটা ক্রাশ থাকে। তোমার প্রথম ক্রাশ কে ছিল? হ্যাঁ, ক্রাশ তো ছিলই। আমরা প্রথম ফেসবুক শুরু করি তখন কত 2012, সবে ফেসবুক এসেছে, একটা ছোট ফোন, সেখানেই কিন্তু সেই 5 টাকার একটা ডেটা মেরে 50 MB ছিল আমার মনে আছে, ওইটা থেকেই ফেসবুক করা। ওখান থেকেই আমার ক্রাশ, মানে যিনি আজকে আমার হাজব্যান্ড, তার সাথে আমার ওখানেই পরিচয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে মানে ধরেই নিতে হবে যে পারমিতা প্রেমে প্রত্যাখ্যান কাকে বলে সেটা জীবনে কখনো পায়নি। না, প্রত্যাখ্যান পাইনি, কিন্তু মানে কেউ কেউ হয়তো সেটা হয়েছে আমার থেকে। তো তাহলে তুমি প্রথম মানে প্রপোজাল কবে পেয়েছিলে? ক্লাসে 8-9-এ পড়ি তখন। তখন কি হলো আর প্রপোজালটা কিভাবে পেলে? সেটা আমি বললে আবার সে আবার ইন্টারভিউটা দেখে সে জেনে যাবে ব্যাপারটা। না, সেরকম জোকস অ্যাপার্ট, না, নাম বলার দরকার নেই। এবার কি বলুন তো, এখনকার প্রেমের মতো তখন প্রেমটা ছিল না। প্রেম নেই তো, হ্যাঁ একদমই তাই, এখন প্রেম হয় না। এক্স্যাক্টলি, হ্যাঁ, এখন ডেটিং হয়। আমাদের ছিল ওই যে পড়ার থেকে বেরিয়ে বা স্কুল থেকে বেরিয়ে ওই দেখা হলো এক ঝলক, ওটাই পড়তে গিয়ে একটু দেখা হলো, ওইটাই, ওই গ্রিটিংস কার্ডের মধ্যেই ওই লাভ লেটারটা চলে এসেছিল আমার কাছে, আমি ফিরিয়ে দিয়েছিলাম। এটাই হয়েছিল আমার প্রথম পাওয়া আর কি, প্রেম প্রস্তাব যেটাকে বলে। আচ্ছা, ওটা কি লেখা ছিল?
ওই সময় কি বলুন তো, খুব ছোট ছোট ব্যাপার। তুই যেদিন পড়তে না আসিস ঠিক ভালো লাগে না, যেদিনকে আসিস খুব ভালো লাগে, তোকে এই কালারের সালোয়ার পরলে খুব ভালো লাগে, ছুটির সময় দাঁড়াস, এই জিনিসগুলো হতো, এইগুলোই লেখা ছিল। আচ্ছা, ওটা পড়ে তোমার কিরকম রিয়াকশন হয়েছিল? ওটা পড়ে আমার রিয়াকশন কি, কেউ যদি দেখে ফেলে আগে মানে ওটাকে ঢুকিয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দাও, এরকম একটা ব্যাপার। যদি কেউ দেখে ফেলে মানে হাত পা ঠান্ডা হয়ে গেছে। একদম একদম। যদি জেনে যায়, বাবা তো নিতে আসে তখন, যদি জেনে যায় কি হবে তাহলে? কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করেছিল ওই সময়? হ্যাঁ হ্যাঁ, যে পাঠিয়েছিল সেই তো পুরো ব্যাপারটা জেনে গিয়েছিল, অন্যের হাতের মাধ্যমে এসেছিল তো, সে জেনে গিয়েছিল। আচ্ছা, তার মানে সে প্রত্যাখ্যাত হলো। আচ্ছা, তারপরে প্রত্যাখ্যান পাওয়ার পরে কিছু বলেনি? না না, সেরকম আর কিছু হয়নি, ছোট তো তখন, 9-এ পড়ি। তারপরে এইভাবেই এরপরে তার মানে তোমার সঙ্গে 2012-তে তোমার হাজব্যান্ডের পরিচয় হলো। তো পরিচয় হবার পর তোমরা কতদিন রিলেশনশিপে ছিলে? আমরা 7 বছর রিলেশনে থাকার পর 8 বছরে আমাদের বিয়ে হয়। তুমি 6 বছর গান শিখলে, তারপর সেখান থেকে শিফট হয়ে গেলে এই কবিতা বা গল্পতে। এবার সেখানে তুমি বিশেষত মেয়েদের যে একটা চিন্তা ভাবনা বা মেয়েদের কষ্ট, মেয়েদের যে ভেতরের যে কথা, সেটাকে তুমি উঠিয়ে নিয়ে এলে। এই ট্রান্সফরমেশনটা কি করে হলো? আসলে এত প্ল্যান মাফিক কোনো কাজ হয়নি, আর আমি তো আবৃত্তিও শিখিনি। ওই নিজের কথা বলতে ভালো লাগতো, মানুষের সাথে কথা বলতে ভালো লাগতো। আর কি বলুন তো, মানে এইটা আমি শুরু করলাম যখন আমার বিয়ে হয়ে যাবে তার কয়েক মাস আগে। তখন আমি রিয়েলাইজ করলাম যে এবার তো বিয়ে হয়ে যাবে, এবার তো অন্য জায়গায় চলে যাব, এবার আমার কি হবে? এটা ভয় হচ্ছে তো না, মা বাবাকে ছেড়ে অন্য জায়গায় যেতে হবে। তখন থেকেই মাথার মধ্যে একটা মানে একটা ভেতরে ভাবনা চললো। তাতে করে কি হলো, আমার যে গল্পগুলো সেগুলোর মধ্যে আরও এক্সপ্রেশনটা বেশি করে চলে এলো যে না, এবার আমি অন্য জায়গায় যাব, সেখানে অন্যরকম পরিবেশ। আমার গল্পের মধ্যে কীরকম গল্প আছে, বিভিন্ন রকম গল্প আছে। যে মহিলা বাইরের চাকরি করেন, তারাও বাড়ি সামলাচ্ছে। বাড়ির কাজ করা যেমন শিল্প, বাইরের কাজটাও তেমনি শিল্প। গান বাজনা সবই শিল্পের মধ্যেই পড়ে আমার কাছে, কোনোটা ছোট না। তো এই সব কিছু মিলিয়ে আমাকে আমি মানে ওইখানে গল্পটার মধ্যে আমি যেন হয়ে যেতাম মূল কেন্দ্রবিন্দু। সেই জায়গাটা রেখেই আমি পাঠ করতাম, আর সবাই ভাবতেন যে তার লাইফের সাথে এগুলো হয়েছে। কারণ আমি সাবজেক্ট হয়ে সবার কথা বলতাম, সবাই রিলেট করতে পারতেন। এবার কিছু কথা যেগুলো আমরা বলতে পারি না, দেখুন আমরা একটা গাছের মতো বিয়ের আগে একটা জায়গায় থাকি, একটা টবে, সেখান থেকে আমাদেরকে উপরে নিয়ে আসা হয় আর একটা জায়গায়, আর একটা পরিবেশে আমাদেরকে খাপ খাওয়াতে হয়। সেটা কিন্তু ভীষণ টাফ। ওইটাই আমাদের প্রথম জীবনের স্ট্রাগলের শুরু। এবার কি হবে, ওই পরিবেশে গিয়ে আপনি আর 5 জনের সাথে মানাতে পারবেন না, এটা খুবই ন্যাচারাল ব্যাপার। আপনি নিজে যত ভালো হন বা আপনার পরিবারই যত ভালো হোক, মানাতে পারবেনই না, পসিবল নয়। সেই জন্য সময় দিতে হবে, সেই পরিবেশটা তৈরি করে দিতে হবে। আমার কোথাও গিয়ে মনে হয় যে মেয়েটা বাড়ি ছেড়ে আসছে শ্বশুর বাড়িতে, সেখানে তাদের কিন্তু আগে তাকে আপন করতে হবে। কারণ তোমরা সেই পরিবেশে অলরেডি অ্যাকোমোডেট হয়ে আছো। যে এলো সে একটা অন্য মেন্টালিটি নিয়ে এসেছে, তাকে তার মতো করে দাও না চলতে, আস্তে আস্তে সেও হয়ে যাবে তোমাদের মতো, তোমাদেরই ছাঁচে ঢলে যাবে। কারণ সংসার করতে হবে, কেউ সংসার ভাঙতে না গড়তে আসে। সুতরাং সে চাইবে আমি ওইটাতেই যাব, আমাকে ওটা করতে হবে। মানে যে কোনো ট্রেন তো ট্র্যাকেই চলবে, একদম নিজের থেকেই, মানে ট্র্যাক ছাড়া তো আলটিমেট চলতে পারবে না। না না, একদম। আর কোনো কিছুতে জোর করে কোনো কিছু হয় না। আমি এক্ষুনি নিয়ে এলাম, সে মাটির ডালা না যে একদম পুতুলের আকারে করে দিলাম, এটা কিন্তু হয় না। বা সুইচ অফ অন না যে ও সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। তাকে সময় দিতে, আমার মনে হয় একে অপরকে সময় দিন, বুঝুন, তাহলে সংসারটা খুব ভালো হবে। তোমার
ফেসবুকে তো আলাপ হলো, তারপরে প্রেম। সেই সময় কি এমন মনে হলো যে না, এর সঙ্গে সারাটা জীবন চলা যায়? কারণ ও আমার মতো কিছুটা গম্ভীর, মানে উচ্ছৃঙ্খল নয়, সেইটা আমার প্রথম আমাকে অ্যাট্রাক্ট করেছিল। একটু কম কথা বলে, আমার মতনই আমি দেখেছিলাম। আমি একটু কুড়েও আছি, ও একটু কুড়ে গোছেরই আছে। মানে আমরা আবার বেড়াতে যাব এটা ভাবলে না বাবা আবার বেড়াতে যেতে হবে এইরকম একটা চলে আসে। কিন্তু কাজের ইয়েতে তো আমরা এখন এগোচ্ছি, সব কিছুই করছি। তো ওই মিলটা ওর সাথে আমি পেয়েছিলাম। আর ও প্রচণ্ড হোমলি টাইপের, হোমসিক যাকে বলে, আমিও তাই। খুব ফ্যামিলি নিয়ে চলতে ভালোবাসি, ও তাই। আমরা আমাদের মধ্যে ঝামেলা হয়ে গেলেও আমরা ফ্যামিলি ইনভলভ করি না, বা ফ্যামিলির সাথে আমাদের কিছু হলে আমরা চেষ্টা করি তাদের যাতে আঘাত না লাগে। আমরা নিজেরা কষ্টে থাকি তাও আচ্ছা, কিন্তু পরিবারের মানুষ যাতে হাসি খুশি থাকে সেইটা ও যেমনভাবেও করে আমিও করি, এইটা আমাদের মধ্যে রয়েছে। এবার তোমার বিয়ে যখন হলো, মানে তারপরেই তো কোভিড, মানে এটা একটা দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স, তাই না? বিয়ের পরেই এরকম, মানে বাইরে লড়াই, ঘরে লড়াই। তো সেই সময়টা কিরকম কাটিয়েছো? দেখুন, ওই সময়টা কিছু মানুষের কাছে সত্যি দুর্বিষহ, কারণ একটার পর একটা তাজা তরতাজা প্রাণ চলে যাচ্ছে। এর থেকে খারাপ আর কি হতে পারে? কারোর কিছু করার নেই। একটা সুস্থ স্বাভাবিক মানুষ শুনছি কোভিড হয়ে মারা যাচ্ছে, মানে এটা ভেতরে একটা আতঙ্ক। তো আর ওই সময়ই আমার পেজটা, একদম সেই সময়ই কিন্তু তোমার উত্তরণ। একদমই তাই। এবার আমি ওটাকে আনন্দ করব না কি করব আমি তো বুঝতে পারছি না। কারণ কোভিডে কেউ মারা গেছে সেটাকে নিয়ে যখন ভিডিও বানাচ্ছি না, তখন আমার খুব খারাপ লাগছে। আবার সেইটা আবার অনেকটা পৌঁছে যাচ্ছে অনেকগুলো মানুষের কাছে, লক্ষ লক্ষ মানুষ সেটা দেখছেন, সেটা অ্যাপ্রিসিয়েট করছে, সেটা ভালো লাগছে। কিন্তু এই ভালো খারাপ মিশিয়েই আমাদের জীবন। তো এই যে আজকে কোভিড নেই তাই বলে কি খারাপ কিছু নেই? একদম তাহলে একদমই তাই। এই যে আরজিগড়ের যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা তো একটা জায়গায় না, চারিদিকে খোঁজ করে দেখুন, চারিদিকেই একইভাবে চলছে। আজকাল শিশু নিগ্রহ, মানে এটা একটা অদ্ভুত, আমি জানি না, মানুষের মধ্যে কেমন যেন এটা একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। মানুষের মধ্যে না কোথাও গিয়ে সেই মনুষ্যত্বটা হারিয়ে যাচ্ছে। দেখুন, আগে খুব বেশি দিন না, 5-6 বছর আগেও দেখতাম মানুষ অনেক মানবিক। এখন যেন মানুষকে আমরা হ্যাঁটা করতে পারলে ভাবি যে না, জিতে গেলাম, এরকম একটা মানুষকে কষ্ট দিয়ে মানুষের জীবন নষ্ট করছি আমরা। একদম। শুধু তাই নয়, নষ্ট করেই ক্ষান্ত হচ্ছি না, পারলে তাকে প্রাণেও মেরে দিচ্ছি। সেও তো কারো সন্তান, কারো বাড়ির। এই প্রাণে মারাটা যে এতটা পাশবিক, এতটা মানে ভাবনার বাইরে যেটা হতে পারে, একটা মানুষ এটা করতে পারে, একটা মানুষ একটা মানুষের সাথে করতে পারে, সেখানে গিয়ে তা সত্যি দাঁড়িয়ে মনে হয় যে আজকে এই যে কথা বলছি না, কার কখন কি হবে আমরা জানি না। সেই জন্য একে অপরকে সময় দেওয়া উচিত। এই যে আপনি এই আমাদের বিবাহিত জীবনের কথা বলছেন, আমরা ভাবি যে আমাদের তো অনেক সময় আছে, বয়স হয়ে গেলে তখন তো সে একসাথেই থাকতে হবে। এটা কিন্তু একেবারেই নয়। কার কখন ডাক আসে কেউ জানে না। ম্যান ভ্যালুটা দেওয়া খুব উচিত। একটা মানুষকে তার জায়গাটা তাকে দিতে হবে, তার সাথে দুদণ্ড বসে গল্প করতে হবে। আমাদের হাতে ফোন চলে এসেছে, আমরা বন্ধুরা মিলে সবাই দেখছি হাতে একটা ফোন নিয়ে করছি, কিন্তু কেউ কারোর সাথে কথা বলার নেই। কিন্তু আমার হাতে ফোন থাকছে কারণ আমি ফোন নিয়ে কাজ করি, সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করি, কিন্তু আমি না চাই মানুষ আমার সাথে কথা বলুক, তার প্রবলেমটা আমাকে বলুক, আমি তাকে আমার প্রবলেমটা বলি, ফেস টু ফেস। একদমই তাই। তাতে করে কি হয়, অনেকটা হালকা হওয়া যায়। আমরা যতটুকু টাইম ফোন নেব তার থেকে বেশি টাইম হচ্ছে একে অপরের সাথে কাটাবো, এটা কিন্তু আমরা কেউ কাটাই না। আমরা নিজেদের মতো কিসে নিজেরা ভালো থাকবো এটার পেছনে সব সময় দৌড়ে বেড়াচ্ছি, যে এটা আমার সময়, এটা আমার টাইম, এ আমার থেকে সময় কেড়ে নিচ্ছে। মানুষের আগে মূল্যটা দিতে হবে। আচ্ছা, তুমি ধরো সবে তো শুরু করেছিলে বিয়ের আগে এই তোমার গল্প পারমিতার কবিতার কার্যকলাপ, তারপরে শ্বশুরবাড়ি এলে, তখনও তো অতটা জমনি ব্যাপারটা। পারমিতার কবিতা তখনও আজকের পারমিতার কবিতা হয়নি। শ্বশুর বাড়িতে এসে সেটা নিয়ে কিছু ফেস করতে কি হয়েছিল?
না, আমার শ্বশুরবাড়িতে একেবারেই ফেস করতে হয়নি, কারণ আমার যেহেতু লাভ ম্যারেজ, তারা আমাকে খুব ভালো করেই চিনতেন, আর ওরা এই কালচারটাকে পছন্দ করে। আমার শ্বশুর শাশুড়ি খুব, মানে আমি যেখানেই যাই ওনাদের প্রণাম করে যাই, মানে কোনো প্রোগ্রাম বলুন, যে কোনো অনুষ্ঠানে গেলে ওনারা আমাকে একটাই কথা বলে, জয়ী হয়ে এসো। এইটাই হচ্ছে আমার আশীর্বাদ হয়ে থাকে। ওনারা ভীষণ সাপোর্টিভ, তার জন্য আমি করতে পারছি, কারণ আমার শাশুড়ি হচ্ছে হেসেল সামলাবে, সুতরাং ওইদিকে কোনো চাপ নেই আমার। তুমি বাইরে যা খুশি দেখে নাও, এদিক ওদিক ঘর বাড়ি। আমি তো বলি সবটাই শিল্প। এই যে রান্না করছে, সে 4 বেলা করে আমাদের যে খাওয়াচ্ছে 3 বেলা, সেটা তো অনেক বড় একটা আমরা পাচ্ছি বলুন। আজকে যদি উনি আমাকে ওই দায়িত্বটা দিয়ে দিতেন, আমাকে ওইটা সামলে আবার বাইরে গিয়ে আবার নিজের কাজ করা, কবিতা বাছাই করা, আমাকে লেখা, এসব জিনিসগুলো করতে, সেগুলো তো আমি পাচ্ছি না। সেই দিক থেকে আমি অনেক সাপোর্টিভ। ভালো, মানে সকলের কপাল হয় না এমন। হ্যাঁ, তো এবার পারমিতার নিজের যে ফেসবুকের যে অ্যাকাউন্টটা আছে, সেখানে ক্যাপশানে আছে যে উঠে দাঁড়াতে গেলে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে হলে একটা আঘাত। হুমায়ুন ফরিদির লেখা। উঠে দাঁড়ানোর জন্য হাত তো বুঝলাম, ঘুরে দাঁড়ানোর জন্য যে আঘাত, সেটা কি ছিল? এই আঘাতটা পাওয়া খুব জরুরি। আঘাত পেয়ে অনেকে পিছিয়ে যায়, অনেকে এগিয়ে যায়। আমি হয়তো একটু এগোতে পেরেছি, কারণ আমি যখন শুরু করেছিলাম অনেক কথা শুনেছিলাম। একটা হয় না, যে কোনো কাজ শুরু করতে গেলে অনেক কিছু শুনতে হয়, আমিও শুনেছিলাম। আমার কবিতা যখন শুরু করলাম, অ্যাকচুয়ালি তো কবিতা না, পেজের নাম কেন পারমিতার কবিতা হলো? তুমি তো গল্প পাঠ করছো, এবার কেন গল্প হলো না, কেন কবিতা হলো? তো আমার কাছে কবিতা মানে মনের যে ভাবটা প্রকাশ পাচ্ছে, সেটাই আমার কাছে কবিতার মিনিং। কবিতার একটা মানেও সেটাই। হ্যাঁ, তো সেটা আমি তো মানুষকে আলাদা আলাদা করে বোঝাতে পারবো না, সেটা ছিল। এবার বিভিন্ন কাছের মানুষের একটা গ্যাং দেখেছি, যারা আমার প্রোফাইলে আমার কাজকে রিপোর্ট করেছে, এরকম কাজও দেখেছি। কানে লাগছে বড্ড, এইসব কমেন্ট শুনেছি। সস্তার পাঠক, তারপরে কোভিড প্রোডাক্ট, এসব কথা আমি শুনেছি। হ্যাঁ, সত্যি যদি আজকে আমি কোভিডের প্রোডাক্ট হতাম, তাহলে আমি মুম্বাই গিয়ে পারফর্ম করে আসতাম না। আর শুধু মুম্বাই না, আমি যেখানে রয়েছি আমার জেলাকেও আমি অনেক ইয়ে করে, আমি কোচবিহার গিয়ে করে এসেছি, আমি কলকাতার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি, আমি নদিয়া জেলাতে করেছি, আমি মুম্বাইয়েও গিয়েছি। হ্যাঁ, এই তুমি কৃষ্ণনগরকে আরো উজ্জ্বল করে তুলেছ না? সেখানে তুমি দিদি নাম্বার 1 গেছো, রান্নাঘরে গেছো। তো একটা জিনিস কি বলুন তো, কোনো জিনিসের একভাবে চলতে পারে না, সব কিছুর একটা আপ ডাউন চলে। হ্যাঁ, আমি খুব আপে উঠে গিয়েছিলাম। এখন আমার পিরিয়ডটা একটু স্লো চলছে, কারণ আমি সংসারী, আমাকে সংসার করতে হবে। আমার এখন সন্তান হয়েছে, তাকে আমাকে অনেকটা সময় দিতে হবে, কারণ ওকে যদি এই সময় আমি পিছিয়ে রেখে আমি আমার কাজটা করি, ও অনেকটা পিছিয়ে যাবে। আমি 5 বছর অনেক কিছু পেয়ে গেছি, আমার কপালে যদি থাকে, পরবর্তীতে অবভিয়াসলি হবে, কেউ আটকাতে পারে না কারোর কপালের। এর কথা যখন বললে, আমরা কিন্তু শুনেছি তুমি অ্যাস্ট্রোলজিতে খুব বিশ্বাস করতে। না না না, আমি ওটা হাত দিয়ে দিচ্ছি না, আমার পাথর সেভাবে পড়া হয়নি অ্যাকচুয়ালি। আমার শোনা গেছে তুমি নাকি প্রচুর অ্যাস্ট্রোলজারের কাছে যেতে। হ্যাঁ হ্যাঁ, আমি যেতাম। অ্যাকচুয়ালি কি বলুন তো, এই অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়াটা হচ্ছে, যাদের মন খুব দুর্বল তারা কিন্তু অ্যাকচুয়ালি যায়। আমি জানি ওই ওপাশের দর্শকরা আমাকে মারবে এসে, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি, আমার যখন খুব মন দুর্বল হয়ে যেত, তখন আমার মনে হতো দিশাহারা হয়ে পড়েছি, তখন আমি গিয়েছি অ্যাস্ট্রোলজারের কাছে। কিন্তু বিশ্বাস করুন, কেউ আমাকে বলেনি যে আমি এই কেরিয়ারের এই গ্রাফটা আমার হবে, মানে এইখানে এসে আমি একটু হয়তো লাইট আপ করবো নিজেকে। তার মানে দর্শকদেরকে বলছি, দেখুন, বলতে কিন্তু কেউ পারে না, আলটিমেট আপনার কর্মই কিন্তু আপনাকে রাস্তা দেখাবে। তবে ভাগ্য ব্যাপারটা কিন্তু তোমাকে মানতেই হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এত সহজে এত কিছু পায় না।
না, এই আমার সাথে এটা হওয়ার পর তো আমি বিশ্বাস করি, কারণ 2.6 মিলিয়ন আমার কাছে ফলোয়ার রয়েছে ফেসবুকে, আমার ইউটিউবেও 3 লাখের কাছাকাছি ফলোয়ার রয়েছে। আমি তো একটা সাধারণ মেয়ে, এখনও সাধারণই রয়েছি। এই যে ফলোয়ারগুলোকে গ্যাদারিং করা, ফলোয়ার দিয়ে তো মানুষকে যাচাই করা যায় না, তবুও বলবো যে এতগুলো মানুষ আমার কবিতা শুনছে, ভালোবাসছে, এত কিছু পেয়েছি তাদের থেকে, অবভিয়াসলি ভাগ্য, এটা ভাগ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো হয়তো সেই জায়গাটা অ্যাচিভ করতে পারিনি, তবে ভাবতে তো ভালো লাগেই। না, অবভিয়াসলি যাবে, যেতে, এবং তুমি যাবেই। হ্যাঁ, তুমি অপ্রতিরোধ্য এবং সত্যি বিজয়িনী। কিন্তু এমনও দেখা যায় বহু গুণী মানুষ তাদের সেই উচ্চতায় পৌঁছতে পারেন না, সেখানে কিন্তু স্টার, তার লাক স্টার তাকে ছাড় দেয় না। আমাকে যতটুকু এই পর্যন্ত আমি পেয়েছি আমি মনে করি এনাফ, তারপর যেটা হবে আচ্ছা, যদি ভাগ্যে আছে হবে। না, নিশ্চয়ই। পারমিতার কিন্তু অনেকগুলো ড্রিম আছে, সেই ড্রিমগুলো মোটামুটি ফুলফিল করার জন্য পারমিতা কি করছে? ড্রিম বলতে আমার স্বপ্ন যেটুকু পেয়েছি না, মানে এটা আমার দুঃস্বপ্ন, মানে ভালো দিকের দুঃস্বপ্ন। যেটা স্বপ্নে ভাবিনি, সেটা যখন হয়ে গিয়েছে, আমার অনেকগুলো ড্রিম ফুলফিল হয়ে গেছে। আমার মা বাবার জন্য আমি অনেক কিছু করতে পেরেছি, আমি নিজের জন্য অনেক কিছু করতে পেরেছি, আমি মানুষের জন্য অনেক কিছু করতে পেরেছি, মানুষকে হেল্প করা, যেটা বলে বিভিন্ন এনজিওর সাথে কাজ করা, এর থেকে বড় পাওয়া আর কিছু হয় না। সেই কাজগুলো আমি করেছি। আর একটা ড্রিম আছে যেটা পারমিতা এই মোমেন্টে ভুলে যাচ্ছে, সেটা হচ্ছে একটা অনেক বড় বাড়ি হবে, সে বাড়িটার নাম হবে পারমিতার কবিতা। হ্যাঁ, আমি গাড়ি হয়ে গেছে, আমার একটা বাড়ি হয়নি এখনো, তবে আশা করছি যদি আপনাদের আশীর্বাদ থাকে, ভালোবাসা থাকে, নিশ্চয়ই একটা বাড়ি হবে। একদম। এবং আমরা সেখানে কিন্তু আবার আসবো। হ্যাঁ, ওই বাড়িটার নাম লেখা হবে পারমিতার কবিতা, আর তার যে নিচের ফ্লোরটা সেটা থাকবে পারমিতার এই কবিতার অফিস, এবং এই যে আমাদের মতো যারা যারা আসবে তারা ওখানে গিয়ে মানে দেখা সাক্ষাৎ করবে। সো আমরা খুব ইগারলি ওয়েট করব যে কবে হবে, আর আমরা নিশ্চয়ই সেখানে ইনভাইট হবই যখন সেটা ইনোগ্রেট হবে আর কি। ঈশ্বরের কাছে প্রার্থনা করে খুব তাড়াতাড়ি হোক, আর আমরা খুব তাড়াতাড়ি আবার একবার নিশ্চয় 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 দেখা হবে। ওরে মা, মানে যেটা হচ্ছে মেয়েদের আলটিমেট একটা রূপ, তাই না? এবার তুমি মাও হয়েছ, এবার মায়ের যে ট্রান্সফরমেশন মানে তোমার মধ্যে কিভাবে ওয়ার্ক করলো? ওই যে বাড়ির খুব আদুরে, তো এখনও যেন মনে হয় সে আদুরে সেই ছোটই রয়েছি। আমি মা হয়েছি এটা আমার মা বাবাও বিশ্বাস করতে পারে না। সেই রকমই, মানে একেবারেই চেঞ্জ, একেবারে চেঞ্জ। আগে ছোটোখাটো অনেক কিছু নিয়ে মন খারাপ হতো হয়তো, এখন তো যা কিছু হোক, ছেলের পটি না হলেও মন খারাপ হয়। ছেলের পটি হলো মানে সেই দিন মানে খুব মন ভালো, সারাদিন আমি খুব ভালো আছি। ছেলে কাঁদলো, সারাদিন আমি খুব খারাপ আছি। মানে আমার মুডের আপস অ্যান্ড ডাউনস পুরোটাই চলছে আমার ছেলের ওপর এখন এই মুহূর্তে। এবার যখন ছেলে হওয়ার আগে আর কি, তো তুমি তো জানতে না সে ছেলে না মেয়ে, তো তুমি কি এক্সপেক্ট করেছিলে? মেয়ে হলে খুশি হতে না ছেলে হলে খুশি হয়েছে? এখনো আমার কাছে যেটা রয়েছে সে আমার সন্তান, আমি এখনো বুঝতে পারি না সে ছেলে না মেয়ে। আমি ওটাকে বড় করব, আমার কাছে একটা সন্তান দিয়েছে, তাহলে বুঝুন আমি কি চেয়েছি। এবার পারমিতা রিকগনিশন যবে থেকে পাওয়া শুরু করলো, তারপরে প্রথম যে পুরস্কার পেয়েছিল সেটার পাওয়ার অনুভূতিটা কেমন ছিল? আমি প্রথম যে পুরস্কার পেয়েছিলাম সেটা সাম্মানিক বলতে পারেন, একটা মেমেন্টো। 2021-এ শারদ সম্মাননা পেয়েছিলাম রানাঘাট বংফেস্ট থেকে পুজো পরিক্রমার জন্য। ওইটা আমার কাছে মানে প্রথম যেহেতু পেয়েছিলাম খুব ভালো লেগেছিল, যে মনে হয়েছিল যে না
একটা কিছু করতে পারলাম। তখন কিন্তু এত কিছু ভাবিনি যে আরও হয়তো অনেক কিছু অপেক্ষা করে আছে। ওই প্রথম পাওয়াটা বেশ ভালো লাগে, তখন মনে হয় না একটা কিছু করতে পেরেছি, কেউ সাম্মানিক দিচ্ছে মানে সেই সম্মান পাওয়ার যোগ্য আমি, এটা ভালো লাগে। এরপরে তুমি কি ভাবছো, মানে তোমার কাজকর্ম নিয়ে আরো কি, কত দূর অবধি নতুনত্ব, আরো কিছু কি করার ইচ্ছে আছে? এই মুহূর্তে যেটা ইচ্ছা আছে, একটা স্কুল খোলার, ইনস্টিটিউট খোলার, যেখানে এই কথা, গল্প, মানুষের সাথে ইন্টারাকশন, আবৃত্তিরও একটা রাখার ইচ্ছা আছে, যেখানে আমি টিচার দিয়ে করাতে চাই ওই পার্টটা, নিজেও থাকলাম। এটা আমার পরবর্তীতে ইচ্ছা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার সন্তান, তাকে আমি একটু বড় করে নিই, তারপরে বাকি কাজ হবে। ছেলের ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে করেছো? ছেলের ভবিষ্যৎ পরিকল্পনা একেবারেই করিনি, কারণ আমি চাই ও আমার মতো করেই হোক। ওর যদি কপালে থাকে ওই ভাগ্য, ও সব করতে পারবে, ওকে আমি কোনো জোরাজুরি করব না। ওর যেটা ভালো লাগবে ও সেটাই করবে, ন্যাচারালভাবে বড় হয়ে। একদম ও ন্যাচারালভাবে। আমি চাই যে আমি যদি কৃষ্ণনগরে থাকি, এইখানের প্রাইমারি স্কুলেই ও পড়াশোনা করুক, সরকারি প্রাইমারি স্কুলে যেখানে আমি করেছি, থাকুক না 10-12টা স্টুডেন্ট, আমার এটাই ভালো লাগে। কিন্তু এখন যা সময়, সেখানে ইংলিশ মিডিয়াম ছাড়া চলে না, সেটা তুমিও জানো আমিও জানি। সেখানে কোথাও কি মনে হয় না যে ওই স্কুলে পড়ানোটা একটু বোকামি হয়ে যাবে? হ্যাঁ, এখন তো ওটা রয়েছেই, কিন্তু আমাদের প্রাইমারি স্কুল যে সরকারি স্কুলগুলো রয়েছে, ওখানেও তো আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ রয়েছে, ওখানে তো শেখানো হয়, তাই না? সরকারি স্কুলের টিচার, তারা সরকারি চাকরি করছেন, তারা তো অনেক বেশি জানেন আমাদের থেকে, তো সেখান থেকে শিখেও সে অনেক কিছুই করতে পারবে। এইবার যুগের সাথে তাল মেলাতে গেলে আমাদের ইংলিশ মিডিয়ামটা ভাবতে হবে। আমি দেখা গেল প্রথম দিকটা তাকে এখানেই দিলাম, তারপরে তাকে ইংলিশ মিডিয়ামে দেওয়া হলো, এরকমভাবেই চলবে। কাব্যতেই শেষ নাকি এরপরেও আমরা কাব্যর কোনো ভাই বোন পেতে পারি? এই মুহূর্তে দাঁড়িয়ে তো আপাতত কিছু ভাবছি না, কাব্যকে নিয়েই ভাবছি। আরেকটা জিনিস কি বলুন তো, যে আমরা মেয়েরা এখন একটু কেরিয়ার ওরিয়েন্টেড, তো এইসব করতে গিয়ে আমাদের বয়সটা বেড়ে যায়, তাই না? এবার বয়স বেড়ে গেলে সন্তান নেওয়ারও একটা চাপ, এখন সমস্ত ঝুঁকি রয়েছেই। সেখানে দাঁড়িয়ে আমারও ওর কথা ভেবে ও কতটা বড়, মানে ও বড় হওয়ার পর আমি কতটা অ্যাক্টিভ থাকতে পারবো, সেটার উপর ডিপেন্ড করছে যে কাব্যর আর কোনো অধ্যায় হবে কি না। কাব্য নাম কে রেখেছিল? কাব্য আমি এটা কি কাব্য হওয়ার আগে ভেবেছিলে যে মেয়ে হলে এই নাম রাখবো, ছেলে হলে এই নাম রাখবো? বিশ্বাস করবেন কিনা জানি না, 11-12 থেকে আমি হঠাৎ একদিন বলেছিলাম বাড়িতে যে আমার ছেলে হলে আমি কাব্য নাম রাখবো, মেয়ে হলে কি নাম রাখবো আমি সেটা বলিনি, আমি মুখে শুধু বলেছি আমার কাব্য নামটাই ভালো লাগে। অবশ্য কাব্যের কিন্তু কোনো মানে জেন্ডার হয় না। একদমই তাই, একদম কাব্যর কোনো জেন্ডার হয় না, একদম একদম। সুতরাং এটা যার খুশি রাখা যেতে পারে, তাই না? আজকাল আমরা সবাই জানি ভীষণ হেয়ার লসের প্রবলেম, শহরে তো বলার কথাই নেই। হ্যাঁ, সবাই চুল নিয়ে ভারী চিন্তিত, সেই ক্ষেত্রে চুল মানে টিকিয়ে রাখাটা একটা বিশাল ব্যাপার। আর সেইখানে আমরা দেখছি পারমিতার বেশ এক ঢাল লম্বা চুল। তো একটু বলো রহস্যটা কি তোমার এই লম্বা ঘন কালো চুল? এবার ধরুন, যারা প্রত্যেক দিন বাইরে বেরিয়ে কাজ করছেন, যারা চাকরি বাকরি করেন, প্রতিদিন তাদের যাতায়াত করতে হচ্ছে, সেই পলিউশনটা আপনি আটকাবেন কি করে? সম্ভব না। সবসময় মাথায় একটা ক্যাপ পরে যাওয়াও সম্ভব না। এবার সেই পলিউশন রয়েছে, স্ট্রেস রয়েছে, তারপরে মেন সমস্যা হচ্ছে জল। কার বাড়িতে কত ভালো জল আছে? তোমার বাড়ির জলটা ভালো, আমার বাড়ির জল ভালো, আবার আমি আমার জন্ম থেকেই চুলটা ভালো, কি করে হবে? এবার আপনি আপনার স্কিনটা খুব ভালো, আমি এখন দেখছি আপনি খুব ফেয়ার, সেটা আপনি জন্ম থেকেই পেয়েছেন। এবার আমি যদি বলি আমার এই স্কিনটা চাই, সেটা কি আমি পাবো? পারমিতার স্কিন কিন্তু খুব সুন্দর, আপনার থেকে একটু কম না আদৌ নয়। পারমিতার গ্লাস স্কিন আর অ্যান্ড সুন্দর হেয়ার। তো আচ্ছা, মা কি করে যত্ন নিতেছিল? না, মা একেবারেই নেয়নি, যেটা করেছি আমি করেছি। আর সত্যি কথা বলতে আমি চুলের জন্য এক্সট্রা কিচ্ছু করিনি, এটা আমার মানে এটাও লাক, চুলের ব্যাপারে লাখ।
যা ভালো তা লাক, মানে যা খারাপ ব্যাড লাক। ভাবছি পারমিতার সঙ্গে একটু কপালটা ঘষে নিয়ে যাব। তো তাতে যদি আমার কপাল চমকায় একটু। একেবারেই না। আচ্ছা, ফেমাস লোকেদের এরকমই হয়, মানে ভগবান না পুরোটা দিয়ে পাঠায়। তো ঠিকই আছে, আপনা আপনা লাখ হয় ভাই। আচ্ছা, এরপর আর বেশিক্ষণ নেব না, প্রায় শেষের দিকে। এই সময়টা ছেলের সঙ্গে সময় কাটাতে কিরকম লাগছে, আর কিভাবে মানে সারাদিন ছেলেকে নিয়ে কি করো, রুটিন কি? এখন তো খুব ছোট, 4 মাস কমপ্লিট হয়ে 5-এ পড়েছে, সুতরাং ওকে পুরোটা সময় ওকে আমাকে দিতে হচ্ছে। যেহেতু ওর এখনও বাইরের খাবার তো এখন দেওয়া যায়নি, ওকে 6 মাস না হলে দেওয়া যাবে না, সুতরাং ওর সাথে সব সময় আমাকে থাকতে হচ্ছে। আমি আমার কাজ বাড়িতেই করছি, এখন খুব একটা বাইরেও যাচ্ছি না। আর সকাল থেকে যে কীভাবে সময় কেটে যাচ্ছে ওকে নিয়ে সেটা বলা মুশকিল। আর আমাকে অনেকেই পেজে লেখেন যে সিজারটা নাকি সি সেকশনটা খুব ভয়ের। আমি তাদের বলবো একটুও ভয়ের নয়, এটা হচ্ছে মনে একটু জোর রাখলেই হবে। সব থেকে সহজ সার্জারি আমার মনে হয় সি সেকশন, কোনো ভয় নেই, একদম যাবেন এই বেরোবেন। আর যদিও বা কোনো কমপ্লিকেশন থাকে, একটু প্রেশার হাই ভাই হয়ে গেলে ওটা কিছুক্ষণ অবজারভেশনে রেখে ছেড়ে দেয়, ওটা কিছু কোনো ক্রিটিক্যালের ব্যাপার নেই। কৃষ্ণনগর ছেড়ে কলকাতায় যাওয়ার কথা কখনো ভাবো? না, এটা এখানে আমি জন্মেছি, এখানে আমার সব পরিবার রয়েছে। আমি খুব একটা আজকে 5 বছর আগে যেরকম ছিলাম আজকেও যদি একইভাবে এখানেই বসে থাকি আমি তো কাজ করতে পারবো না। সুতরাং এখন মনে হয় এবার একটু বেরোনো উচিত খোলস ছেড়ে। তার মানে আমরা আশা করতে পারি যে খুব তাড়াতাড়ি হয়তো কলকাতায় আমরা পাবো পারমিতা। হ্যাঁ, যদি সব ঠিক থাকে তাহলে আমরা ওখানে কলকাতা নিবাসী হওয়ার সম্ভাবনা থাকছে। মানে হাজবেন্ড আর তোমার রাগারাগি হলে কে কার মানটা আগে বঞ্চন করে সেটা ডিপেন্ড করছে। এই মুহূর্তে ওই মানাচ্ছে, কারণ এই সময় ওই পোস্টপার্টামের একটা অ্যাডভান্টেজ আমি পেয়েছি, সেই জন্য ওই মানাই। আর এমনি আগে মানাতে? হ্যাঁ হ্যাঁ, আমিও, আমার ওইসব কোনো ব্যাপার নেই। যদি মনে হয় যে আমি ভুল করেছি তাহলে আমি আগে মানিয়ে নিই। হাজবেন্ডের কোন অ্যাক্টিভিটিসগুলো সব থেকে অপছন্দের? ও মানে একটু টাইমে খেতে চায় না, টাইমে স্নান করে না, এই জিনিস দুটো আমার খুব অপছন্দের, প্রচণ্ড অপছন্দের মধ্যে এটা পড়ে। আর ওর পছন্দের যদি বলবেন হয়তো, এবার আমি তাই বলে দিচ্ছি, প্রচণ্ড কেয়ারিং। এটা দেখলেই বোঝা যায় যেরকম তুমি কেয়ারিং সেরকম সেও কেয়ারিং। আসলে জैसे को तैसा ही मिलता है। একদমই তাই। তোমরা প্রথম মানে বিয়ের পরে হানিমুন কোথায়? আমরা হানিমুন গিয়েছিলাম মন্দারমণি, তাও সবাই মিলে, আমরা আলাদা করে একা কোথাও যাইনি। আমরা এর আগের বছর আমার মুম্বাই একটা প্রোগ্রাম ছিল, তো সেখান থেকে আমরা দুজন মিলে গোয়াতে গিয়েছিলাম, এবং সেটাই আমাদের হানিমুন বলা চলে। এতগুলো বছর পর দুজনে হবি কি, মানে কিরকম করে টাইম, মানে অবভিয়াসলি তোমার তো কবিতা গান এগুলো তো আছেই, তার বাদ দিয়ে আমাদের দুজনের হচ্ছে একসাথে একটু লং ড্রাইভে বেরিয়ে পড়লাম। এবার কাছাকাছি ঘুরতে যেতে আমাদের ভালো লাগে, এই ধরুন একটু শান্তিনিকেতনে টুক করে চলে গেলাম বন্ধু বান্ধব নিয়ে। আমরা নিজেদের মানে নিজেরা তো রয়েছি, একটু বন্ধু বান্ধবরা আমরা খুব ক্লোজ, আমাদের ফ্রেন্ড সার্কেল যেটা রয়েছে আমরা সব একসাথে মিলে ঘুরতে পছন্দ করি। পারমিতাকে ইন্সপায়ার্ড কে করে? আমার হাজব্যান্ড, কারণ যে কোনো কিছু হলে ও যখন বলে যে সব ঠিক হয়ে যাবে, আরে সব ঠিক হয়ে যাবে, চাপ নেই, ওইটা আমার সারাদিনের এনার্জি। তোমার পছন্দের নারী? আমার মা। সেলেবদের মধ্যে মানে স্টার বলতে পারো, মানে যে তোমার কাছে মনে হয় যে হ্যাঁ আমি কাশ এর মতো হতে পারতাম? না, আমি অবশ্যই তার মতো হতে চাই না, বাট তাকে আমি সবসময় ফলো করি, মানে সুস্মিতা সেন। দারুণ, আনএক্সপেক্টেড। তোমার পছন্দের জায়গা কোনটা, হলিডে ডেস্টিনেশন? আমার শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ আমাকে ভীষণ টানে। এটাও ঠিক যে তোমার সুখে দুঃখে যে জায়গাতেই রবীন্দ্রনাথের গান বা কবিতা থেকে তুমি তোমার নিশ্চয়ই অ্যান্সার। গান, হ্যাঁ গান। 6 বছর গান গেয়েছো? না, এটা আমি জানি তুমি ভীষণ বুদ্ধিমতী, সেজন্য আগেই হাত তুমি নমস্কার করলে, এটা কিন্তু হচ্ছে না বা হবে না। প্রিয় গায়িকা?
প্রিয় গায়িকা হচ্ছে শ্রেয়া ঘোষাল। প্রিয় লেখক? প্রিয় লেখক তো অনেকেই রয়েছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। আর আধুনিক এখন যারা লিখছেন তাদের লেখাও টুকটাক পড়ি, ভালো লাগে। জীবনে অপ্রাপ্তি কি কি থেকে গেল, মানে যেগুলো পাওয়ার সম্ভাবনা আছে ভালো, অপ্রাপ্তিগুলো কি কি থেকে গেল? জানি সব পেলে নষ্ট জীবন, কিন্তু তাতেও মানে এই জীবদ্দশায় যা পেয়েছি যথেষ্ট পেয়েছি। এরপরে যদি বলি যে এটা পাইনি তাহলে হয়তো খারাপই হবে, কারণ সব ভালো নিয়ে তো চলা যায় না, সব ভালো হয় না। বেসিক্যালি অনেক অপ্রাপ্তি রয়েছে যেগুলো হয়তো বলা যায় না, মনের মণিকঠায় রয়ে গিয়েছে। সেগুলো না হয় ভেতরেই থাক, কোনো এক সময় হয়তো যদি অনেক বয়স হয়ে গেছে, তখন একা রয়েছি, তখন বলবো। ঠিক আছে, অপেক্ষায় রইলাম। তোমার রূপচর্চার রহস্যটা কি, মানে কি কি দিয়ে তুমি মেনটেন করো নিজেকে? বাইরে থেকে আমার কিছু করা হয় না এখন, কারণ সবে তো ছেলে হয়েছে, এখন ওর 4 মাস হলো আর কি। মানে 1-1.5 বছর যেটা করছি, খাওয়া দাওয়াটার ওপর খুব জোর দিয়েছি। আমি আগে জল খেতাম না, সেটা আমার একটা খুব বাজে রোগ ছিল বলা যায়। জলটা খুব জরুরি, মানে এখন আমি প্রচুর জল খাই। কে কি বলে জানি না, হয়তো বলবে আমি বড় সেলিব্রিটি হয়ে গেছি, সেরকমও কিচ্ছু নয়। আর জল খাওয়াটা জরুরি স্বাস্থ্যের জন্য, প্রচুর জল খাচ্ছি। দুধটা আগে খেতে পারতাম না, দুধটা খাচ্ছি। ড্রাই ফ্রুটস এই ধরনের খাবার খেলে আমার মনে হয় এই চুল, স্কিন এগুলো একটু ভালো থাকবে। মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, ড্রাই ফ্রুটস, জল, দুধ। ওকে, আজকের থেকেই সবাই অ্যাড করে নিন ডায়েটে। পারমিতা কি রাঁধতে ভালোবাসে আর খেতে ভালোবাসে এমনি? আমি মাঝে মাঝেই রান্না করি। আমি হচ্ছে বিয়ের আগে তো অত রান্না টান্না করতাম না। এখন যেটা হয়েছে, ইউটিউব দেখে ওই লাল শাক কেটে কিভাবে ভাজতে হয় সেটাও আমি ইউটিউবে দেখেছি। আমি মোচা কাটতে পারি, আমি ছুরি দিয়ে একদম সুন্দর করে মোচা কেটে ফেলতে পারি। তো এই সব মানে এই ধরনের রান্না আমার খুব ভালো লাগে। থোড়, মোচা, তারপরে লাউ চিংড়ি যেটা হয়, চাল কুমড়ো, এই ধরনের রান্না আমার বেশি ভালো লাগে। তবে আমি রাঁধতে ভালোবাসি, চিকেন রাঁধতে আমার খুব ভালো লাগে। তোমার প্রিয় ডিশ? আমি না খেতে একেবারেই ভালোবাসি না, খুব একটা খাদ্য রসিক আমার হয় না কিছু। তো আমার আলু পোস্তটা খুব ভালো লাগে, কলাইয়ের ডাল, আলু পোস্ত আর বেগুনি। একেবারেই মানে বর্ধমানের লোকের মতো হলো একদম, ওরা তো পোস্তটা খুব খায় ভীষণ। যাই হোক, তবে মাংস রাঁধতে ভালোবাসো, খেতে ভালোবাসো? না, মাংস অতটা আমার ভালো লাগে না। আর আমি সাধারণত দেখেছি সমস্ত মানে যারা ফেমাস তারা সবাই বিরিয়ানি খেতে ভালোবাসে। তো তুমি বললে না বিরিয়ানি, আমি একটু অবাক হলাম। না, আমার রিচ ফুডটা অতটা ভালো লাগে না, ওখানে যে অনেক স্মেল থাকে তো ওটা আমার ঠিক ভালো লাগে না। ঠিক আছে, তাহলে আজকে আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তুমি একটা জিনিস শুধু বলো, যে অনেকেই ধারণা যে ইউটিউব বা ফেসবুকে রিচ পেতে গেলে বা ফলোয়ার পেতে গেলে অনেক কিছু করতে হয়, সেটা কতটা সত্যি বা কতটা কি? দেখুন, আমি আজকে যে সমস্ত কন্টেন্ট হচ্ছে ইউটিউব, ফেসবুকে, আপনাকে বলার সেটা জায়গা থাকে না। এখন অনেক বেশি অন্যরকম হয়ে গেছে। আমরা যখন কাজ করেছি না, খুব বেশি দিনও না, 3-4 বছর আগে, তখন অনেক সেখান থেকে আমরা কিছু জানতাম। আমি যে কবিতা করতে বসলাম, তারপরে অনেকে আমার থেকে ইন্সপায়ার হয়ে তারাও কবিতা করছেন, সেটা ভালো লাগছে। কারণ আমরা অনেক না বলা কথা সেখানে শুনতে পাচ্ছি। কে আমাকে কপি করলো সেটা বড় কথা নয়, আমি সমাজকে কতটা কি দিতে পারছি, তার লংজিভিটি কতটা, এটাই হচ্ছে আমাদের মেন প্রায়োরিটি হওয়া উচিত। রিলস এবার যেটা আসছে, রিলসে নাচ করা, কোমর দোলানো, এটাকে খারাপ দেখছি, কিন্তু তার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে, ওই কোমর দোলানোটার মধ্যেও যদি ক্রিয়েটিভিটি থাকে না, সেটাও আপনার দেখতে ভালো লাগবে। সুতরাং সমস্ত কাজের একটা সৌন্দর্য, বাহ্যিক যে সৌন্দর্যটা, সেইটা আমাদেরকে ফলো করে সেই কন্টেন্টগুলো বানানো উচিত। আর যে কন্টেন্টগুলো একেবারে দেখার মতো না, যেগুলোই প্রচুর ভিউ হচ্ছে, আমি বলবো এগুলো থেকে একটু বিরত থাকুন। কারণ সমাজ আস্তে আস্তে অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে এই সমস্ত কিছুর জন্যই। আমাদের ক্ষয়গুলোকে তো রোধ করতে হবে, তাই কি করে ক্ষয় রোধ করা যায় সেই ধরনের কন্টেন্ট আমাদের বানাতে হবে। আবার বাচ্চাদের নিয়ে যে কন্টেন্টগুলো হয়,
দেখুন বাচ্চাদের দেখতে আমাদের ভালো লাগে, আমিও 2-1টা দিয়ে দিই, ঠিক আছে, কিন্তু সেইটা যেন প্রতিদিন ডেইলি রুটিনে না চলে আসে যে ওকে না দেখালে ফলোয়ারদেরও চলছে না, আমাকেও সকালবেলা উঠে ওইটা, কিন্তু তাতে করে কি হচ্ছে? আপনি আপনার সন্তানের সাথে সেই সময়টা কাটাতে পারছেন? নট অনলি দ্যাট, অনেকের বাড়ির যারা পোষ্য তাদেরকে নিয়েও কিন্তু বেচারাদের উপর অত্যাচার, কখনো মানে তাদেরকে জোর করে ডাকতেই হবে, অ্যানসার করতেই হবে, সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। এক্স্যাক্টলি। কারণ আমি জানি একটা ভিডিও করে এডিট করতে কতটা এফোর্ট দিতে হয়। সামান্য একটা কবিতা করি 15 মিনিটের, তার পেছনে অনেক এফোর্ট দিতে হয়। এবার একটা মানুষ 3-4টে ভিডিও করছে একদিনের, তাহলে তাকে কতটা এফোর্ট দিতে হচ্ছে? শিশুটিক বা আদার্স কিছু যেগুলো দরকার নেই, যেগুলো নিয়ে করার, তাহলে আমি বাচ্চাটার সাথে কতটুকু সময় কাটাচ্ছি? হ্যাঁ, ফেমাস হয়েছি, খুব ভালো কথা, এখন তো সেখান থেকে আর্নিংও হয়, সেটাও খুবই ভালো কথা, সেটা ব্যক্তিভেদে তার উপর ডিপেন্ড করে, কিন্তু এগুলো আমার মনে হয় এগুলো কাউকে শিক্ষা দিতে পারে না। এবার যে রান্না করছে, যে ট্রাভেল করছে, এগুলোর থেকে আমাদের অনেক কিছু জানার আছে। হ্যাঁ, পারমিতার যারা ফ্যান তারা কিন্তু অপেক্ষা করে আছে পারমিতার জন্য। পারমিতা তাদের জন্য কি বলতে চাইবে? আমি একটা কথাই বলতে চাই যে যেগুলোর মধ্যে দিয়ে আমি গিয়েছি, এই যে অনেকেই বলে ডিপ্রেশনের কথা, ওই যে বললাম যে ডিপ্রেশন কোনো রোগ বা অসুখ নয়, এটা আমাদের শরীর খারাপের মতনই একটা ছোট জিনিস, সেটা আমরা নিজেরাই একে অপরের সাথে কথা বলে ইন্টারাকশন করে এটাকে কাটিয়ে উঠতে পারি, সুতরাং এটা নিয়ে কোনো ভয় ভীতি নেই। সেকেন্ড হচ্ছে প্রেগনেন্সির সময় যে ভয়টা, আমার মনে হয় প্রেগনেন্ট মহিলা যারা রয়েছেন এখন, তারা খুব ভালো করে আনন্দ করে সময় কাটান, কারণ এরপর যখন সন্তান চলে আসবে না, তখন সারাটা দিন তাকেই দিতে হবে, তখন টেনশনটা অন্যরকম, এই কাঁদলো, এই কেন এটা করলো, কারণ বাচ্চাটা সব কিছুর এক্সপ্রেস করবেই কেঁদে। ওর যদি পিঠের মাঝখানে চুলকায়, ও চুলকাতে পারছে না, ও কি করবে? ও তো কাঁদবেই। সুতরাং ওটা নিয়েও ওরা প্যানিকড হয়ে যায়। আজকে আমিও প্যানিকড হই, আমার যেহেতু 4 মাসের বাচ্চা, আমিও প্যানিকড হই। সুতরাং এই জিনিসগুলো প্যানিকড হওয়ার মতো কিছু নয়। আমাদের জীবনে চলতে গেলে, চলার পথে অনেক কিছু হবে, নিজেদের সম্পর্ক নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, বাইরের কাজ নিয়ে অনেক কিছু হবে, সেইগুলোকে ওভারকাম করা খুব কঠিন হয়ে যায়। সেখানে এইগুলো খুব ছোট ছোট ঘটনা, আনন্দ করুন, যেটা ভালো লাগে সেটা 100 বার করুন, কে কি বললো সেটা দেখে লাভ নেই, নিজে যে কাজটা পছন্দ করেন সেটাই করুন। আমার ভালো হচ্ছে না, আমার বাড়ির লোক খারাপ বলছে, আমার বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাতে পারছি না, সেসবের দরকার নেই। যদি সেই কাজটার গুরুত্ব থাকে অবশ্যই করুন, নির্দ্বিধায় করুন। দারুণ। আমরা এবার বিদায় নেব, তার আগে পারমিতার কাছে অবভিয়াসলি কিছু তো শুনবো, আপনারাই শুনবেন, আর আমরা অনেক অনেক শুভকামনা জানাই পারমিতাকে তার মাতৃত্বকালীন এই সময় এবং তার যে ক্যারিয়ার, সমস্ত কিছুতে পারমিতা জয় লাভ করুক এবং আমরা তাকে একদম উচ্চ শিখরে দেখতে চাই। জীবনের স্বপ্নে আনন্দের ফেরিওয়ালা।